ওটা আরেকবার হ্যাঁ একটু হ্যাঁ, তুমি পয়েন্টগুলো কি পেয়েছো? পয়েন্টগুলো হ্যাঁ পেয়েছো? পয়েন্টগুলো কি কি বলো? পয়েন্টগুলো কি কি? মানে আহ, রুটস গুলো কি কি বলো? যে রুটস গুলো পেয়েছো সেই রুটস গুলোর ভ্যালু বলো। স্যার দাঁড়ান, স্যার ওই -1 to the power 1/3 যেটা ছিল, একটা তো মাইন স্যার ওয়ান -1 to the power 1/3, 1/3, হ্যাঁ। একটা এইটার মানে কিউব রুট, -1 এর কিউব রুট গুলোকে বের করতে বলা হয়েছিল। তো যে রুটস গুলো পেয়েছো সেইগুলো কি কি বলো? যে একটা রুট বলো। একটা 1 একটা 1, আচ্ছা। -1 প্লাস √3i ডিভাইডেড বাই আরেকটা হচ্ছে -1 প্লাস √3i হ্যাঁ হ্যাঁ ডিভাইডেড 2। হোল ডিভাইডেড বাই 2, হ্যাঁ পুরো মানে মানে -1 প্লাস i/2 নাকি? হ্যাঁ হ্যাঁ -1 প্লাস i/2, আচ্ছা। আরেকটা স্যার √3 আছে, স্যার √3 আছে একটা। আরেকটা ভ্যালু কত? আর একটা ভ্যালু স্যার মাইনাস √3/2i আরেকটা হচ্ছে -1/2 -√3/2i। -√3/2i, তাই তো নাকি? আমি রুটস গুলো আরেকবার বলি যেগুলো পেয়েছো। একটা হচ্ছে 1, একটা 1, একটা -1/2 প্লাস i/2, আরেকটা হচ্ছে -1/2 -√3/2i, রাইট? স্যার সেকেন্ডটা এইগুলো রুট পেয়েছো। তাহলে তো তোমার জিনিসটা খুব সহজ। প্রথম যে রুটটা যেটা পেয়েছো 1, সেখানে x ভ্যালু কত বলো? 1, y ভ্যালু 0। x ভ্যালু 1, y ভ্যালু 0। এবার তুমি যে কমপ্লেক্স প্লেনটা ড্র করছো, একটা কি তোমার x অ্যাক্সিস আর একটা হচ্ছে iy। তাহলে এই পয়েন্টটা কোথায় থাকবে? 1, 0 পয়েন্টে x অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্ট হবে। xy প্লেনে তুমি 1, 0 পয়েন্টটাকে প্লট বসাও না, তাহলেই তো হবে। ঠিক একইভাবে z2 আরেকটা যে রুট পেয়েছো সেই রুটটা -1/2 প্লাস i/2। তাহলে এর জন্য x ভ্যালুটা কত? x ভ্যালুটা হচ্ছে -1/2, y ভ্যালুটা কত? +1/2। x ভ্যালুটা -1/2, y ভ্যালুটা +1/2। তাহলে তুমি এই পয়েন্টটাকে বসাও না, xy প্লেনে বসাও, তাহলেই হবে। এটা তোমার বেসিক্যালি সেকেন্ড কোয়াড্রেন্টে একটা পয়েন্ট হবে। এই পয়েন্টটা বেসিক্যালি সেকেন্ড কোয়াড্রেন্টে একটা পয়েন্ট হবে, যার এক্স কোঅর্ডিনেটটা -1/2 আর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে +1/2। খুব ইজি। আর পরের যে রুটটা বলছো কত? -1/2 -√3/2i। তাহলে এর এক্স ভ্যালুটা -1/2, ওয়াই ভ্যালুটা -√3। তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে একটা পয়েন্ট। কেমন? এক্স ওয়াই প্লেনে তোমাকে পয়েন্টগুলোকে বেসিক্যালি বসাতে হবে আর কি, কমপ্লেক্স প্লেনে পয়েন্টগুলোকে বসাতে হবে। এটাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার তাহলে আমরা আজকে যে টপিকটা ডিসকাস করার কথা সেটায় যাই। আজকের টপিকটা একটু ন্যাচারালি অ্যাডভান্স টপিক, যেটা বোধহয় তোমরা সেইভাবে পড়ে আসোনি আর কি। আমি এটা প্রথম দিকটা এই চার্লি ব্রাউন, আগের দিনকে যেটা বলেছিলাম চার্চিল ব্রাউনের বইটা, সেই বইটা থেকে পড়াবো আর কি। হ্যাঁ, আগের দিনকে তো আমরা কমপ্লেক্স নাম্বারস এবং তার বিভিন্ন রকম অ্যালজেব্রিক অপারেশন সেইগুলো নিয়ে ডিসকাস করেছি। একটা কমপ্লেক্স নাম্বারের রুট কি করে বের করতে হয় সেইগুলো নিয়ে ডিসকাস করেছি, যেগুলো মোটামুটিভাবে তোমরা 10+2 লেভেলে দেখে এসেছো বা ম্যাথামেটিক্স জেনারেলে পড়ে এসেছো। আজকে আমরা আরেকটু অ্যাডভান্সড লেভেলে জিনিসটাকে ডিসকাস করব। ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবলস। হ্যাঁ, কমপ্লেক্স ভেরিয়েবলসের ফাংশন, অর্থাৎ আমরা যেমন রিয়েল ভেরিয়েবলের একটা ফাংশনকে ডিফাইন করেছি এফ অফ এক্স, এফ ইজ ফাংশন অফ এক্স, সেরকমভাবে আমরা জেড এই কমপ্লেক্স ভেরিয়েবলটার একটা ফাংশন সেইটাকে ডিফাইন করতে পারি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো let us first define what is meant by function of a complex variable. হ্যাঁ, জেডটা বেসিক্যালি তোমার একটা কমপ্লেক্স ভেরিয়েবল। হ্যাঁ, তার কেন ভেরিয়েবল বলছি? জেডটাকে আমরা কিভাবে লিখছি? জেডটাকে লিখছি অ্যাজ এক্স প্লাস আই ওয়াই। এখন এক্স আর ওয়াই এই দুটো ভেরিয়েবল, এক্স আর ওয়াই এই দুটো ভেরিয়েবল, তাহলে জেডটাও কি একটা ভেরিয়েবল। এই জেডটা বেসিক্যালি কমপ্লেক্স ভেরিয়েবল।
তো আমরা তাহলে এই জেড এর যে কোনো একটা ফাংশনকে ডিফাইন করতে পারি, সেটাই বেসিক্যালি ফাংশন অফ এ কমপ্লেক্স ভেরিয়েবল। এটাকে আরেকটু ভদ্র ভাষায় ম্যাথামেটিক্সের ল্যাঙ্গুয়েজে যদি বলতে হয় তাহলে এরকম ভাবে বলা যেতে পারে, বইটাতে যেমন ভাবে ডিফাইন করা আছে, ধরো এস ইজ এ সেট অফ কমপ্লেক্স নাম্বার। ধরা যাক এস ইজ এ সেট অফ কমপ্লেক্স নাম্বার। একটা আমরা সেট নিয়েছি, সেই সেটের মধ্যে প্রচুর কমপ্লেক্স নাম্বার রয়েছে। তাহলে এ ফাংশন এফ ডিফাইন্ড অন দি সেট এস, আমরা কোনো একটা ফাংশন এফ কে এই এস সেটটার উপরে ডিফাইন করতে পারি। দ্যাট ইজ এ রুল দ্যাট অ্যাসাইন টু ইচ জেড ইন দি এস a complex number w. A function f defined on s is a rule, মানে এই ফাংশনটা বেসিক্যালি তোমার একটা রুল দ্যাট অ্যাসাইনস টু ইচ জেড ইন এস উইথ এ কমপ্লেক্স নাম্বার w। এই সেট থেকে, যে সেটের মধ্যে আমরা কমপ্লেক্স নাম্বারগুলো নিয়েছি, ধরো z1 z2 z3 z4 z5 এরকম কতগুলো কমপ্লেক্স নাম্বার নিয়েছি, ঠিক আছে। এবার আমি একটা ফাংশনকে ডিফাইন করছি কেমন ভাবে, যাতে করে এই সেটের একটা জেড ভ্যালুর জন্য, সেটটা থেকে একটা জেড যদি নিই, তার জন্য একটা ডেফিনাইট কমপ্লেক্স নাম্বার ডাব্লিউ পাবো। সে জেড ইকালস টু z1 যদি হয়, তাহলে কমপ্লেক্স নাম্বারটা হয় w1, z2 হলে কমপ্লেক্স নাম্বারের ভ্যালুটা হয় w2। এই জিনিসটা ওয়ান কাইন্ড অফ ম্যাপিং। একটা সেট থেকে আমি কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, তাহলে প্রত্যেকটা জেডের জন্য একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে w। সেই রুলটাকে আমরা ফাংশন বলতে পারি আর কি। দি নাম্বার w ইজ কল্ড দি ভ্যালু অফ f অ্যাট z। w-টাকে বলা হয় ভ্যালু অফ f অ্যাট z and is denoted by fz। যেমন কনভেনশনালি আমরা দেখে এসেছি যে তুমি একটা রিয়েল ভেরিয়েবলের ক্ষেত্রেও fx কে কিভাবে ডিফাইন করা হয়, ফাংশন অফ x, এক্সটা ধরো একটা ভেরিয়েবল, fx কে আমরা কিভাবে ডিফাইন করি, উই হ্যাভ এ সেট অফ x, আমার সে কতগুলো রিয়েল নাম্বারের একটা সেট রয়েছে। এই সেট থেকে এই সেটের প্রত্যেকটা নাম্বারের জন্য যদি একটা ডেফিনাইট নাম্বারকে অ্যাসাইন করা যায়, যে রুলটা দিয়ে এই অ্যাসাইনমেন্টটা করা সম্ভব, সেইটাকে আমরা বেসিক্যালি ফাংশন বলে থাকি। হ্যাঁ, এখানেও তাই, দি নাম্বার w ইজ কল্ড দি ভ্যালু অফ f এট z এন্ড ইজ ডিনোটেড বাই fz, অর্থাৎ w ইকুয়ালস টু fz। এই w-টা কি বলা হয়, ফাংশন অফ z। আর এই যে সেটটার কথা বললাম, সেট এস ইজ দি ডোমেইন অফ ডেফিনিশন অফ এফ। এই এসটাকে বলা হয় ডোমেইন অফ ডেফিনিশন অফ দি ফাংশন। একটা সিম্পল এক্সাম্পল নাও, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এখানে দেখো এক্সাম্পলটা দেয়া রয়েছে। ধরো একটা ফাংশনকে এইভাবে ডিফাইন করা আছে, এফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার। হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে যদি জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দিই, এফ অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। এটাকে ভেঙে নাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু টু এক্স ওয়াই। ঠিক আছে, এরকম ভাবে তাহলে আমরা একটা ফাংশনকে, এই ফাংশনটাকে যদি এক্সপ্লিসিট ফর্মে লিখি, এরকম ভাবে লিখতে পারি। দেখো প্রত্যেকটা এক্স ওয়াই ভ্যালুর জন্য এই ফাংশনটার একটা ডেফিনাইট ভ্যালু রয়েছে। ওকে, এখন কোন একটা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল এফ জেড, এইটাকে আমরা এইরকম ভাবে লিখে ফেলতে পারি, ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ইন্টু ভি অফ এক্স ওয়াই। কোন একটা কমপ্লেক্স ভেরিয়েবলের ফাংশন এফ জেড, এই এফ জেডটাকে ইউ এক্স ওয়াই প্লাস ভি এক্স ওয়াই এরকম ভাবে লেখা যেতে পারে। দেখো যে কোনো একটা ফাংশনকে, সেটা বোধহয় এই যে দেওয়া রয়েছে, এই যে জিনিসটা, এফ জেড ইকুয়ালস টু ইউ এক্স ওয়াই প্লাস আই ইন্টু ভি এক্স ওয়াই। আমি যে কমপ্লেক্স ভেরিয়েবলের ফাংশনটাকে ডিফাইন করছি, ইন জেনারেল এইটাও একটা কমপ্লেক্স নাম্বার। আমি ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল যেটাকে ডিফাইন করছি, সেটাও ইন জেনারেল একটা কমপ্লেক্স নাম্বার। কাজেই এটার একটা রিয়েল পার্ট আছে আর একটা ইমাজিনারি পার্ট রয়েছে। সেই রিয়েল পার্টটাকে লেখা হচ্ছে অ্যাজ ইউ, আর ইমাজিনারি পার্টটাকে লেখা হচ্ছে অ্যাজ ভি। এবার খেয়াল করে দেখো, এই রিয়েল পার্টের মধ্যে এক্স ওয়াই এই কম্বিনেশন থাকতে পারে, একই রকম ভাবে ইমাজিনারি পার্টের মধ্যেও এক্স ওয়াই এই কম্বিনেশন থাকতে পারে। সেই জন্য ইউটাকে লেখা হয়েছে অ্যাজ ফাংশন অফ এক্স ওয়াই, একইভাবে ভিটাকে লেখা হয়েছে অ্যাজ ফাংশন অফ এক্স ওয়াই। সেটা এই এক্সাম্পলটা থেকেও খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এফ অফ জেড এইটাকে যখন ভেঙে নিচ্ছ, দেখতে পাচ্ছ যে ক্লিয়ারলি দুটো পার্টে এটাকে স্প্লিট করে নেওয়া গেল, একটা রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট, রাইট। এইটা কি তাহলে ইউ এক্স ওয়াই, এই যে জিনিসটা, এইটা বেসিক্যালি ইউ এক্স ওয়াই, আর এই জিনিসটা হচ্ছে ভি অফ এক্স ওয়াই।
আমরা আগে দেখেছি যে একটা কমপ্লেক্স নাম্বারকে আর থিটা প্লেন পোলার কোঅর্ডিনেটেও রিপ্রেজেন্ট করা যেতে পারে। সেক্ষেত্রে ফাংশনটা এক্স ওয়াই এর ফাংশন না লিখে আমরা আর থিটার ফাংশন লিখবো, এফ জেডটাকে আমরা ইউ আর থিটা প্লাস আই ইন্টু ভি আর থিটা এরকম ভাবে লিখতে পারবো। এটাই হচ্ছে তাহলে ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। এখন যদি এমন হয় যে এফটা ইজ রিয়েল ভ্যালুড ফাংশন, যদি তোমার ভিটা 0 হয়ে যায়, এমন ধরো একটা ফাংশনকে ডিফাইন করা আছে যার ক্ষেত্রে এই ভিটা 0, হ্যাঁ, এই ভিটা যদি 0 হয়ে যায়, এই পার্টটা যদি 0 হয়ে যায়, তাহলে কি ফাংশনটা বেসিক্যালি তোমার রিয়েল ভ্যালুড ফাংশন হয়, ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল, বাট ইট ইজ রিয়েল ভ্যালুড ফাংশন। ফাংশনটা জেডেরই ফাংশনটা কমপ্লেক্স ভেরিয়েবলেরই ফাংশন, কিন্তু এর যে ভ্যালুটা সেইটা রিয়েল। সেই জন্য সেক্ষেত্রে আমরা এফটাকে রিয়েল ভ্যালুড ফাংশন অফ এ কমপ্লেক্স ভেরিয়েবল বলে থাকি। কন্ডিশনটা হচ্ছে ভিটা যদি 0 হয়। এইখানে একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো এফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার। খুব ক্লিয়ারলি বুঝতে পারছো এই ফাংশনটা কমপ্লেক্স ভেরিয়েবলের ফাংশন। এবার যেহেতু এটা মড জেড স্কোয়ার লেখা রয়েছে, এটাকে ভাঙলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি ইউ এক্স ওয়াই প্লাস আই ইন্টু ভি এক্স ওয়াই, যেখানে ভি অফ এক্স ওয়াইটা 0। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা তাহলে একটা রিয়েল ভ্যালুড ফাংশন অফ এ কমপ্লেক্স ভেরিয়েবল জেড। দিস ফাংশন ইজ অ্যান এক্সাম্পল অফ real valued function of a complex variable. Okay, this is to further continue. Say n is 0 or a positive integer, এবং a0 a1 a2 a3 এইগুলো কনস্ট্যান্টস which may be complex. এখন এইগুলো তোমার ধরো নন জিরো আর কি, তাহলে এইরকম একটা ফাংশন আমরা পেতে পারি pz equals to a0 plus a1z plus a2z squared like this plus an z to the power n। এইটাকে আমরা বলে থাকি পলিনোমিয়াল অফ ডিগ্রি n। যেমন ভাবে কোন একটা রিয়েল ভ্যালুড ফাংশন, রিয়েল ফাংশনের ক্ষেত্রে বা ফাংশন অফ রিয়েল ভেরিয়েবলের ক্ষেত্রে তোমরা পলিনোমিয়ালকে ডিফাইন করেছিলে অ্যাজ a0 প্লাস a1x প্লাস b2x প্লাস b3x, এরকম ভাবে যে ডিফাইন করেছিলে, এইখানেও আমরা কমপ্লেক্স ভেরিয়েবলের ক্ষেত্রে এরকম একটা পলিনোমিয়াল ফাংশন পেতে পারি, যে ফাংশনটাকে a0 প্লাস a1z প্লাস a2z স্কোয়ার এরকম ফর্মে লেখা যেতে পারে। দিস ইজ হোয়াট ইজ কল্ড এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n। ওকে, তো এটাই জাস্ট ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবলস এর প্রিলিমিনারি মানে ইন্ট্রোডাকশনটা আর কি। এবার আমরা ফাংশনের ক্ষেত্রে, রিয়েল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে যেমন লিমিট ডিফাইন করেছি, কন্টিনিউটি ডিফাইন করেছি, ডেরিভেটিভ ডিফাইন করেছি, আমরা দেখতে পারি যে কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে জিনিসগুলো কেমন হয়। একটা রিয়েল ভেরিয়েবল ফাংশন এফএক্স এর ক্ষেত্রে লিমিট অফ দি ফাংশন ডিফাইন করেছি, কন্টিনিউটি অফ দি ফাংশন এট এ পয়েন্ট সেটা ডিফাইন করেছি, ডেরিভেটিভ অফ দি ফাংশন এট এ পয়েন্ট সেটাকে ডিফাইন করেছি, ইনফ্যাক্ট ইন্টিগ্রেশন অফ এ ফাংশন ওভার এ ডোমেন সেটাকে ডিফাইন করেছি। সিমিলার জিনিসগুলো কমপ্লেক্স ভেরিয়েবলের ক্ষেত্রে কেমন হয় এটা আমরা এখন স্টাডি করবো আর কি। লিমিট অফ এ কমপ্লেক্স limit of a function of complex variables, continuity of a function of complex variables, derivative of a function of complex variables, এইগুলোকে আমরা এখন ডিফাইন করব আর কি। তো প্রথমে লিমিটটাকে ডিফাইন করা যাক। লিমিট বলতে কি বোঝায় দেখো, লিমিট বলতে কনভেনশনালি তোমরা রিয়েল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে যেমন দেখে এসেছো এইখানেও তাই, let a function f is defined at all points z in some deleted neighborhood of z0। হ্যাঁ, কথাটা একটু খেয়াল করো ভালো করে। ডিলিটেড নেইবারহুড বলতে কি বোঝানো হচ্ছে, যে অ্যাজিভ যে ফাংশনের ভ্যালুটা z0 তে কত, z0 এর দিকে যখন যাচ্ছে সেইটাকে আমরা বের করতে চাইছি আর কি। সেই জন্য ফাংশনের ভ্যালুটা ডিফাইন্ড বিভিন্ন পয়েন্টে, কিন্তু ওই z0 এর অ্যারাউন্ডে একটা ছোট্ট রিজিয়নের মধ্যে জিনিসটাকে ডিফাইন করা নেই। আমরা দেখতে চাইছি যে জেডটা যখন z0 এর দিকে অ্যাপ্রোচ করছে ফাংশনের ভ্যালুটা কত হচ্ছে। দি স্টেটমেন্ট দ্যাট লিমিট অফ fz as z approaches 0 is a number w0 or that is this. It means that the point w equals to fz can be made arbitrarily close to w0 if we choose the point z close to z0 but distinct from it. একদম যেমন ভাবে আমরা রিয়েল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে লিমিটটাকে ডিফাইন করে এসেছি সেই রকম ভাবেই আর কি। একটু মনে করে দেখো, আমরা ডিফাইন করেছিলাম x
x tends to x0, x tends to x0, fx equals to some সে w, কেমন? তাহলে ওখানেও যেমন আইডিয়াটা ছিল এখানেও তাই, এক্সটাকে আমরা আরবিট্রারিলি ক্লোজ টু x0 নিয়ে যাচ্ছি। এইখানেও তাই, জেডটা z0 দিকে অ্যাপ্রোচ করছে, জেডটা z0 দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে এই ফাংশনের ভ্যালুটা একটা নাম্বার w0 দিকে এগোবে আর কি। The function can be made arbitrarily close to w0 if we choose the point z close enough to z0 but distinct from it. এটা কি আমরা লিমিট বলি। লিমিট মানে কিন্তু জাস্ট একটা পার্টিকুলার পয়েন্টে ভ্যালুটা কত নয়, as z approaches z0 ফাংশনের ভ্যালুটা একটা নাম্বারের কতটা কাছাকাছি হচ্ছে, সেটা কি আমরা লিমিট বলে থাকি আর কি। এর একদম ম্যাথমেটিক্যাল যে ডেফিনিশনগুলো রয়েছে আমি সেগুলোর মধ্যে যাব না, শুধু আমাদের পরের পার্টটার জন্য এই আইডিয়াটা একটু কাজে লাগবে সেই জন্য বলে নিলাম। এটা তোমরা দেখে এসেছো যে লিমিট অফ এ ফাংশন যদি কোনো একটা পয়েন্টে এক্সিস্ট করে তাহলে এটা কিন্তু ইউনিক হবে। এফএক্স রিয়েল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে এই ইনফরমেশনটা যেমন ট্রু, একই রকম ভাবে কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রেও জিনিসটা একই রকম ভাবে হোল্ড করে। when a limit of a function fz exists at a point z0 it is unique. অর্থাৎ আমি যদি এরকম একটা ক্লেম করি লিমিট z টেন্ডস টু z0 fz ইকুয়ালস টু w0, আরেকজন যদি এরকম ক্লেম করে এই একই ফাংশনের ক্ষেত্রে z টেন্ডস টু z0 লিমিটিং ভ্যালুটা w1, it must be shown that w0 is same as w1. w0 আর w1 দুটো একই রকম, অর্থাৎ ইউনিক লিমিট অফ এ ফাংশন যদি কোনো একটা পয়েন্টে এক্সিস্ট করে তাহলে এটা অবশ্যই ইউনিক হবে আর কি। ওকে, এবার আমরা কন্টিনিউটিটার মধ্যে যাই আর কি। কন্টিনিউটি বলতে কি বোঝায় তার আগে কি একটু এক্সাম্পল একটু দেখিয়ে নেওয়া যাক একটা ফাংশনের লিমিট কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমরা একটু আগে বললাম না যে একটা ফাংশনকে এইরকম ফর্মে লেখা যায়, কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশনকে যদি আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে ভেঙে নিই তাহলে এফ জেডটাকে এই ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই এরকম ভাবে লিখে ফেলা যায়, যেখানে ইউ এক্স ওয়াইটা এই ফাংশনটার রিয়েল পার্ট আর ভি এক্স ওয়াইটা ওই ফাংশনটার ইমাজিনারি পার্ট। এবার ধরো এই ফাংশনটার জেড টেন্ডস টু z0, এই z0 পয়েন্টে লিমিটিং ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করতে চাইছি। এখানে z0টা ন্যাচারালি একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকেও একইভাবে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে স্প্লিট করে লিখে ফেলা যায় x0 প্লাস iy0 হয়েছে। আর এই ফাংশনের যে ভ্যালুটা হবে লিমিটিং ভ্যালুটা হবে, লিমিটিং ভ্যালু অফ দিস ফাংশন যেটা হবে সেটা যদি w0 হয় তাহলে w0টাও একটা ইন জেনারেল কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমরা u0 প্লাস iv0 এইরকম ভাবে লিখতে পারি। ওকে, তো এখানে একটা থিওরেম ডিসকাস করা হয়েছে, সেটা হচ্ছে এইটাই যে যদি জেডটা z0 দিকে অ্যাপ্রোচ করে, অর্থাৎ ইফ লিমিটিং ভ্যালু অফ fz at z approaches z0 becomes w0, then limiting value of uxy, limiting value of uxy as x and y approaches x0 y0 must be equal to u0, and limit of vxy as xy approaches x0 y0 must be equal to v0. বোঝা গেল জিনিসটা মানে যতটা কঠিন হিসেবে অ্যাপিয়ার করছে একেবারেই তা নয়। আমি তো আগে একটা ফাংশনের লিমিটকে ডিফাইন করলাম, বললাম যে লিমিট z টেন্ডস টু z0 যদি তোমার fz হয়, লিমিট z টেন্ডস টু z0 অফ fz যদি w0 হয় তাহলে আমরা কিভাবে জিনিসটাকে এ করে দেখতে পারি। দেখো এখানে ফাংশনগুলোকে বা নাম্বারগুলোকে সবসময় রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে স্প্লিট করে নিয়ে জিনিসটাকে ডিসকাস করা হচ্ছে। fzটাকে যদি u প্লাস ভি ইউ প্লাস আই ভি হিসাবে লিখি, z0টাকে যদি x0 প্লাস y0 করে লিখি, w0টাকে যদি u0 প্লাস v0 করে লিখি, তাহলে এটার মানে হচ্ছে uxy এর লিমিটিং ভ্যালুটা হবে u0 এবং vxy এরও লিমিটিং ভ্যালুটা v0 এর সাথে সমান হতে হবে। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হতে হয় তাহলে এই জিনিসটাকে স্যাটিসফাইড হতে হবে আর কি। হ্যাঁ, এইটা ভ্যালিড হতে গেলে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাইড হতে হবে। এটাই তার কোনো একটা ফাংশনের তাহলে লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলাটা খুব সহজ। যদি একটা ফাংশন দেওয়া থাকে আমরা যেটা করতে পারি সেইটার যে রিয়েল পার্টটা রয়েছে তার লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করব, আর যে ইমাজিনারি পার্টটা রয়েছে তার লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করব।
কোন একটা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল এর যদি লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করতে হয়, আমরা সেই ফাংশনটার রিয়েল পার্টটার লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করব আর ইমাজিনারি পার্টটার লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করব। হ্যাঁ, রিয়েল পার্টের লিমিটিং ভ্যালু ধরো u0, ইমাজিনারি পার্টের লিমিটিং ভ্যালুটা ধরো v0, তাহলে এই কমপ্লেক্স ফাংশনটার লিমিটিং ভ্যালুটা হবে u0 প্লাস iv0। এটাই থিওরেমটার মাধ্যমে বলা হয়েছে। এখানে সেটা প্রুফ করে দেওয়া রয়েছে, সেটা একদম কোর ম্যাথমেটিক্যাল পার্ট, আমরা ওর মধ্যে যাব না। ইনস্টেড একটা এক্সাম্পল যদি থাকতো তাহলে দেখানো যেতে পারতো আর কি। আপাতত এখানে পাচ্ছি না, তোমাদেরকে আমি দিয়ে দেবো, সেটা তোমরা করতে পারো আর কি। আফটার দি ক্লাস আমি কিরকম ভাবে আগের দিনের মতো একটা প্রবলেম সেট বা কয়েকটা প্রবলেম দিয়ে দেবো এই টপিকগুলোর উপর বেস করে, সেগুলো নিজেরা সলভ করে দেখে নিও। নেক্সট টপিক ইজ দি কন্টিনিউটি অফ দি ফাংশন। একটা ফাংশনের কন্টিনিউটি বলতে কি বোঝায় সেটা দেখো। যেমন ভাবে তোমরা রিয়েল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে দেখে এসেছো এফএক্স, এই ফাংশনটাকে আমরা কখন কন্টিনিউয়াস বলবো? কন্টিনিউয়াস বলতে গেলে প্রথমত ফাংশনটার লিমিটিং ভ্যালুটা ডিফাইন্ড হতে হবে। যে পয়েন্টে ফাংশনটার কন্টিনিউইটি আমরা স্টাডি করতে চাইছি সেই পয়েন্টে ফাংশনটার লিমিটিং ভ্যালুটাকে এক্সিস্ট করতে হবে। এর পাশাপাশি সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটাকেও এক্সিস্ট করতে হবে। এবার এই লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু যদি দুটো সমান হয়ে যায় তাহলে আমরা বলবো যে ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। এখানেও তাই, লেট আস কনসিডার এ ফাংশন এফ অফ কমপ্লেক্স ভেরিয়েবল জেড। হ্যাঁ, আমরা কমপ্লেক্স ভেরিয়েবল জেড এর একটা ফাংশন এফ কনসিডার করছি। তো এই ফাংশনটা অ্যাট সাম পয়েন্ট জেড ইকুয়ালস টু z0 কন্টিনিউয়াস কিনা এইটাকে স্টাডি করতে চাইছি। হ্যাঁ, তো অ্যাট সাম পয়েন্ট জেড ইকুয়ালস টু z0 এটাকে যদি কন্টিনিউয়াস হতে হয় তাহলে অবশ্যই এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাইড হতে হবে। কন্ডিশনগুলো কি কি? লিমিটিং ভ্যালু অফ দি ফাংশন মাস্ট এক্সিস্ট অ্যাট দি পয়েন্ট জেড টেন্ডস টু z0। হ্যাঁ, z0 পয়েন্টে ফাংশনটার লিমিটিং ভ্যালুটাকে এক্সিস্ট করতে হবে, z0 পয়েন্টে ফাংশনাল ভ্যালুটাকে এক্সিস্ট করতে হবে, আর এই দুটো জিনিসকে সমান হতে হবে। যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাইড হয় তবেই আমরা বলবো যে ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। ওকে, এটাও তোমার কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখতে পারো যে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে কিনা। ইনফ্যাক্ট আমরা যদি ওই আগের মতো করে ভাবি, যেভাবে বলছিলাম ফাংশনটাকে যদি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে স্প্লিট করে নেওয়া যায়, ইউ প্লাস আইভি এইরকম ফর্মে লেখা যায়, তাহলে কন্টিনিউটি অফ দি ফাংশন সেটাকে স্টাডি করে ফেলা খুব সহজ। আমরা দেখে এলাম এই ফাংশনটার যে লিমিটিং ভ্যালু at z equals to z0 সেটা কত? w0 প্লাস iv0, w0 প্লাস iv0। আর ফাংশনাল ভ্যালুটা কত? ফাংশনাল ভ্যালুটা হচ্ছে u00 v00। তাহলে এই ফাংশনটাকে যদি কন্টিনিউয়াস হতে হয় at x0 y0, it must satisfy the condition u00 equals to u0, v00 equals to v0। এটাই, এখানে কয়েকটা এক্সাম্পল দেয়া রয়েছে এই বইটা, সেখান থেকেও দেখতে পারো। কিন্তু আমি মনে হয় পরের পার্টটাতে চলে গেলেই বেটার হবে। এটা খুব এলিমেন্টারি জিনিস, যেটা তোমরা নিজেরাই কয়েকটা প্রবলেম সলভ করে দেখে নিতে পারো আর কি। আমি একদম পরের টপিকটাতে যাচ্ছি, ডেরিভেটিভ অফ এ ফাংশন। হ্যাঁ, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ কিভাবে ডিফাইন করা যায় সেইটা দেখা যাক। what is meant by derivative of a function of complex variables। তো রিয়েল ভেরিয়েবলের ক্ষেত্রে ডেফিনিশনটা একটু মনে করো। ধরো তোমার একটা রিয়েল ভেরিয়েবল ফাংশন এফএক্স, একটা রিয়েল ভেরিয়েবল ফাংশন এফএক্স, তাহলে তার ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে ডিফাইন করেছিলাম? একটা পয়েন্টে ডিফারেন্সিয়েশন ডিফাইন করেছিলাম অ্যাজ লিমিট x টেন্ডস টু x0 fx মাইনাস fx0 ডিভাইডেড বাই x মাইনাস x0। বা এটাকে আরেকটু অন্যরকম ফর্মেও তোমরা লিখেছিলে, f প্রাইম x সমান কত লিখেছিলে? লিমিট ডেল্টা x টেন্ডস টু 0, লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 f অফ x প্লাস ডেল্টা x মাইনাস fx ডিভাইডেড বাই ডেল্টা x, এইরকম ভাবে লিখেছিলেন, তাই তো? এখানেও তাই, কোন একটা পয়েন্টে একটা ধরো কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশন রয়েছে fz, এই ফাংশনটার একটা ডেফিনাইট পয়েন্টে আমরা ডেরিভেটিভ কে ডিফাইন করতে চাইছি। তাহলে ডেরিভেটিভ অফ দি ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল এট সাম পয়েন্ট z0 ইজ ডিফাইন্ড বাই দিস ইকুয়েশন।
হ্যাঁ দেখো একদম রিয়েল ভেরিয়েবলের ক্ষেত্রে ডেফিনিশনটা যেমন একদম একই রকম ভাবে the function is said to be differentiable at z0 when its derivative at z0 exists ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েবল বলবো তখনই যদি ওই পার্টিকুলার পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভটা এক্সিস্ট করে। এই যে দেখো এটা তোমার মোর কনভেনশনাল ডেফিনিশন যেটার সাথে তোমরা পরিচিত আছো এ প্রাইম z0 is equal to limit del z tends to 0 f of z0 plus del z minus f z0 divided by del z এটাই হচ্ছে তোমার ডেফিনিশন অফ ডেরিভেটিভ অফ এ ফাংশন। ওকে এক্সাম্পল দেখো কয়েকটা এক্সাম্পলে যাওয়ার আগে একটু ফর্মুলাগুলো ডিসকাস করে নেওয়া যাক। ফর্মুলাগুলো কিন্তু অলমোস্ট সেম, আমরা রিয়েল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভের যে ফর্মুলা দেখে এসেছি এখানেও তাই একদম একই রকম ফর্মুলা। সে ডিডিএক্স অফ এফ এক্স সেইটাকে আমরা কিভাবে লিখতাম এফ প্রাইম এক্স, এখানেও ঠিক নোটেশনটা একই রকম কনভেনশন ফলো করছি। ডিডি জেড অফ এফ জেড সেটাকে আমরা এইরকম ভাবে লিখতে পারি এফ প্রাইম জেড। ধরো কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার, সেটা কোন একটা কমপ্লেক্স কনস্ট্যান্টও হতে পারে, হ্যাঁ সি একটা ধরো কমপ্লেক্স কনস্ট্যান্ট, তার যদি ডেরিভেটিভ নিই ন্যাচারালি এই জিনিসটা জিরো হবে। এটা তোমার একটা এর ক্ষেত্রেও সত্যি ছিল, রিয়েল ভেরিয়েবলে মানে যেটা যদি রিয়েল হতো সেক্ষেত্রেও জিনিসটা একই রকম ছিল, ডিডিএক্স অফ সি ইকুয়ালস টু জিরো। এখানেও তাই সিটা যদি কোন একটা কমপ্লেক্স কনস্ট্যান্ট হয় তাহলে তার আমরা জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ নিলে এইটা জিরোই হবে। নেক্সট ddz of z এইটা ইকুয়াল টু 1, ddz of z ইকুয়াল টু 1, এটাও তোমরা আগে দেখেছো যে ddx of x ইকুয়ালস টু 1। তারপর দেখো ddz of c fz, সিটা যদি কমপ্লেক্স কনস্ট্যান্ট হয় তাহলে সিটা কি বাইরে চলে আসে, c remains unaltered. What we have is c into ddz of fz, that is c into f prime z। একদম রিয়েল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের যে রুলগুলো দেখে এসেছো এখানেও ঠিক একদম একই রকম রুল। তারপর ddz of z to the power n is same as n into z to the power n minus 1, যেখানে n টা কোন একটা ইন্টিজার। তারপর এডিশন যে রুলগুলো ছিল ddz of fz plus fz, ধরো দুটো ফাংশনের সাম, তাদের যদি ডিফারেন্সিয়েশন করি এইটা বেসিক্যালি কি ফাংশনগুলোকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করে যদি সাম করতাম তাহলে একই রকম হতো, ddz of fz plus fz is same as f prime z plus f prime z। তারপর প্রোডাক্ট, দুটো ফাংশনের প্রোডাক্টের ডিফারেন্সিয়েশন তার রুল রিয়েল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে যা পেয়েছো এখানেও তাই, এইটা হবে এফ জেড এফ প্রাইম জেড প্লাস এফ প্রাইম জেড প্লাস এফ প্রাইম জেড এফ জেড। আর যদি এফ জেডটা নন জিরো হয় তাহলে এই দুটো ফাংশনকে যদি ডিভাইড করি, ডিভিশনের যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম তাহলে যে রুলটা রিয়েল ভেরিয়েবলের ক্ষেত্রে ছিল এখানেও একই রকম রুল দেখতে পাচ্ছ। এই রুলগুলো তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি, বিভিন্ন জায়গায় যেমন দরকার পড়বে সেরকম ভাবে অ্যাপ্লাই করতে পারি। কিছু এক্সাম্পল বোধহয় এখানে দেয়া রয়েছে, যেমন ধরো এই এক্সাম্পলটা, হ্যাঁ ফাইন্ড দি ডেরিভেটিভ অফ 2z স্কোয়ার প্লাস i টু দি পাওয়ার 5। দেখতেই পাচ্ছ এটা কি ফাংশন অফ এ কমপ্লেক্স ভেরিয়েবল, এটা যদি z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো ওই ফর্মুলাতে ফেলে দাও তোমার ddz অফ সামথিং টু দি পাওয়ার n, তাহলে এটা কত হবে, এটাকে যদি আমি w দিয়ে ডিনোট করি তাহলে আমরা চেঞ্জ রুল অ্যাপ্লাই করতে পারি, ddz অফ w5 এইটার মানেও যা ddw of w5 into wdz এটার মানেও তাই, সেই ফর্মুলায় ফেলে দাও, একদম কনভেনশনাল যেভাবে তোমরা ডিফারেন্সিয়েশন করে এসেছো সেরকম ভাবে ডিফারেন্সিয়েট করে দেখো, ইউ হ্যাভ দি সেম অ্যান্সার। ওকে এইরকম বেশ কিছু ফাংশন রয়েছে, এই যেমন এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন কত হয় সেটা তোমরা জানো, এই ফাংশন করতে পারবে, এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন কত হয় সেটা বের করতে পারবে, এইগুলো ক্যালকুলেট করে দেখো আর কি কেমন পাচ্ছ। ওকে এবার আমরা যে ইম্পর্টেন্ট পার্টটা ইনফ্যাক্ট ডিসকাস করার জন্য এতগুলো কথা বললাম সেই জায়গাটাতে আসি আর কি, অ্যানালিটিক ফাংশন অফ এ কমপ্লেক্স ভেরিয়েবলস। fz আমরা ফাংশন অফ এ কমপ্লেক্স ভেরিয়েবল সেটাকে তো ডিফাইন করলাম অ্যাজ fz, তো when is this function said to be analytic, এই ফাংশনটাকে আমরা কখন অ্যানালিটিক ফাংশন বলবো, তার কন্ডিশনটা কি সেটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। হ্যাঁ
ধরা যাক উই হ্যাভ এ সিঙ্গেল ভ্যালুড ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল এফ জেড। হ্যাঁ, এফ জেডটা ধরে নাও যে এটা একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন, অর্থাৎ একটা পয়েন্টের একটাই ভ্যালু রয়েছে। ইনফ্যাক্ট আমরা এখানে আমাদের ডিসকাশনটা শুধুমাত্র এই সিঙ্গেল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রেই লিমিটেড রাখবো। হ্যাঁ, সো ইউ হ্যাভ এ ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবলস, you have a single valued function of complex variable fz. Now this function is said to be analytic. This function is said to be analytic in a certain region of the complex plane if it has unique derivative at every point in the region. এটাই হচ্ছে ডেফিনিশন অফ অ্যানালিটিক ফাংশন। অ্যানালিটিক ফাংশনকে অনেক সময় আমরা রেগুলার ফাংশন বা হলোমরফিক ফাংশনও বলে থাকি। তো একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন এফজেড কে আমরা অ্যানালিটিক বা রেগুলার বা হলোমরফিক ফাংশন বলবো একটা সার্টেন রিজিয়ন অফ দি কমপ্লেক্স প্লেন যদি এই ফাংশনটার ওই প্লেনে প্রত্যেকটা পয়েন্টে ইউনিক ডেরিভেটিভ থাকে। যে প্লেনের মধ্যে, যে রিজিয়নের মধ্যে ফাংশনটা ডিফাইন্ড, সেই ফাংশনের মধ্যে, সেই রিজিয়নের মধ্যে ফাংশনটাকে আমরা অ্যানালিটিক বলবো যদি ওই রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটার একটা ইউনিক ডেরিভেটিভ থাকে, অর্থাৎ একটা পয়েন্টে এর একটা নির্দিষ্ট ডেরিভেটিভ রয়েছে, আরেকটা ডিফারেন্ট পয়েন্টে আরেকটা নির্দিষ্ট ডেরিভেটিভ রয়েছে, তবেই আমরা সেই ফাংশনটাকে অ্যানালিটিক ফাংশন বলবো। দেখো এর জন্য নেসেসারি কন্ডিশনটা কি, যেমন ভাবে আগে আমরা ডিফাইন করলাম সেই ফাংশনটাকে ডিফাইন করা আছে, দেখতে পাচ্ছ f prime z, f prime z is defined as ddz of fz, ddz of fz, that is limit del z tends to 0 del f del z। সেটাকে অল্টারনেটিভলি এরকম ভাবে লেখা যায়, যেটা আমরা ওই চার্চিল ব্রাউনের বইটা থেকে দেখে এলাম, f of z plus del z minus fz divided by del z। এবার মেক del z tends to 0, বা তারও আগে এই জিনিসটাকে ওই করে নাও, রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে ভেঙে নাও। যেটা বলছিলাম যে ফাংশনটাকে যদি ইউ প্লাস আই ভি ফর্মে লেখো তাহলে ডেল এফটা ক্যান বি রিটেন অ্যাজ ডেল ইউ প্লাস আই ইন্টু ডেল ভি। তাহলে এফ প্রাইম জেড ইজ সিম্পলি লিমিট ডেল জেড টেন্স টু 0 ডেল ইউ প্লাস আই ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। অর্থাৎ আমাদের এই যে এই যে জিনিসটা রয়েছে, এই রেশিওটা রয়েছে, এই জিনিসটার লিমিটিং ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে অ্যাজ ডেল জেড টেন্স টু 0। এখন জেড সমান কত? জেড সমান এক্স প্লাস আই ওয়াই, তাহলে ডেল জেড মানে কি? ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। অর্থাৎ ডেল জেড টেন্স টু 0 এই কথার অর্থ হচ্ছে ডেল এক্স টেন্স টু 0, ডেল ওয়াই টেন্স টু 0। বিভিন্ন রকম ভাবে আমরা কিন্তু এই ডেল জেড টেন্স টু 0 এইটাকে অ্যাসিওর করতে পারি। একটা কমপ্লেক্স প্লেনে ডেল জেড টেন্স টু 0 এইটাকে আমরা অনেক রকম ভাবে পেতে পারি। ফর এক্সাম্পল আমরা ডেল ওয়াইটাকে 0 সেট করে ডেল এক্স টেন্স টু 0 করতে পারি, ডেল এক্সটাকে 0 রেখে আমরা ডেল ওয়াই টেন্স টু 0 করতে পারি। দেয়ার আর ইনফ্যাক্ট ইনফাইনাইট নাম্বার অফ ওয়েজ টু অবটেন ডেল জেড টেন্স টু 0 ইন দি জেড প্লেন। এখানে ঠিক সেই জিনিসটাকেই দেখানো হয়েছে ছবিতে। ধরো এই যে কার্ভ লাইন দিয়ে ক্লোজ রিজিয়নটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার গামা দিয়ে মার্ক করা রয়েছে। এই রিজিয়নে ফাংশনটার আমরা অ্যানালিটিসিটিটাকে স্টাডি করতে চাইছি, এই রিজিয়নে ফাংশনটা অ্যানালিটিক কিনা সেইটাকে দেখতে চাইছি। আমরা কখন বলবো এই রিজিয়নের মধ্যে ফাংশনটা অ্যানালিটিক? যদি দেখি এই রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটার ইউনিক ডেরিভেটিভ এক্সিস্ট করে। তো এইরকমই কোনো একটা আরবিটারি পয়েন্ট জেড নেওয়া হয়েছে, সেই জেড পয়েন্টে ফাংশনটার ডেরিভেটিভটা কি হয় সেইটা দেখতে চাওয়া হচ্ছে। আমরা দেখলাম ফাংশনটার ডেরিভেটিভটা ইজ ডিফাইন্ড বাই দিস ফর্মুলা। এবার এইটাকে যদি এক্সিকিউট করতে হয় উই হ্যাভ টু সেট ডেল জেড টেন্স টু 0। ডেল জেড টেন্স টু 0 এইটাকে অ্যাসিওর করার ইনফাইনাইট নাম্বার অফ ওয়েজ রয়েছে। আমরা এখানে দুটো কনভিনিয়েন্ট ওয়ের কথা ডিসকাস করছি, সেইগুলো কি কি? আই ইন্টু ডেল ওয়াই টেন্স টু 0, ডেল এক্স ইকালস টু 0, অর্থাৎ বেসিক্যালি কি আমরা এই ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যাচ্ছি, এই ডিরেকশন থেকে যাচ্ছি। আরেকটা কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে যে আই ডেল ওয়াই, এই ডেল ওয়াই পার্টটা 0, ডেল এক্স টেন্স টু 0, অর্থাৎ আমরা এই এক্স অ্যাক্সিসের দিক থেকে অ্যাপ্রোচ করছি। দেখো ফর এক্সাম্পল আমরা এই দিক থেকে অ্যাপ্রোচ করতে পারতাম, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার এই দিক থেকে অ্যাপ্রোচ করতে পারতাম, বা এই দিক থেকে অ্যাপ্রোচ করতে পারতাম, বা এই ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করতে পারতাম, এই ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করতে পারতাম। সেই জন্যই বলা হয়েছে দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ ওয়েজ টু অ্যাসিওর ডেল জেড টেন্স টু 0। আমরা এখানে দুটো কনভিনিয়েন্ট ওয়েকে চুজ করলাম।
এবার প্রথম কেসটার কথা কনসিডার করা যাক, যে কেসটাকে বেসিক্যালি এইটা দিয়ে দেখানো হয়েছে, ডেল এক্স ইকালস টু 0, আই ইন্টু ডেল ওয়াই টেন্স টু 0। সেইখানে ধরো ফাংশনের ভ্যালুটা হয় এফ প্রাইম, এফ প্রাইম। এই যে জিনিসটা, এইটাকে আমরা ইভ্যালুয়েট করতে চাইছি। এইটাকে ইভ্যালুয়েট করতে গেলে ডেল জেড টেন্স টু 0 এইটা কনসিডার করতে হবে। ডেল জেড টেন্স টু 0 এইটা আমরা কিভাবে কনসিডার করছি, কোন পাথে কনসিডার করছি? সেই পাথে যে পাথ বরাবর গেলে ডেল এক্সটা 0 হয়, আই ডেল ওয়াইটা টেন্স টু 0 হয়। তাহলে ডেল এক্সটা তো 0ই বলছো, ডেল এক্সটা যদি 0 বলো এই পার্টটাকে উড়িয়ে দাও, এই পার্টটা তাড়িয়ে দাও, তাহলে কি পড়ে থাকে? ডেল ইউ প্লাস আই ডেল ভি বাই আই ডেল ওয়াই। দেখো, ডেল ইউ প্লাস আই ডেল ভি বাই আই ডেল ওয়াই। হ্যাঁ, এবার এটা করলে কি হয়? এইটা করলে যেটা হয়, 1 বাই আই মানে কি, এটা বেসিক্যালি নিউমারেটরে চলে গেলে মাইনাস আই, তাহলে মাইনাস আই ডেল ইউ ডেল ওয়াই লিমিট ডেল ওয়াই টেন্স টু 0, সেটাকে আমরা কি বলে থাকি? ডেল ইউ ডেল ওয়াই। এটাকে আমরা ডেল ইউ ডেল ওয়াই বলে থাকি। একইভাবে যদি পরের পার্টটাকে দেখো, আই আই বাদ চলে যাবে, লিমিট ডেল ওয়াই টেন্স টু 0 ডেল ভি ডেল ওয়াই, সেটাকে আমরা কি বলে থাকি? ডেল ভি ডেল ওয়াই। পার্শিয়াল নোটেশনে কেন লেখা হয়েছে? তার কারণ ইউটা তো এক্স আর ওয়াই দুটোরই ফাংশন। আমরা এখানে পার্শিয়াল ডেরিভেটিভ মানে এটা ডেল ইউ ডেল ওয়াই বলতে চাইছি, ইউ বা ভিটাকে আমরা ওয়াই এর রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করছি, অ্যাজিউমিং এক্স টু বি ফিক্সড। তো এটাই আর কি। তাহলে যেটা আমাদের দাঁড়ালো যে এফ প্রাইম ভ্যালুটা যদি ক্যালকুলেট করি, ফাংশনটার ডেরিভেটিভ যদি এই রিজিয়নে যে কোনো একটা পয়েন্টে ক্যালকুলেট করি, এই পাথ বরাবর যদি আমরা লিমিটটাকে ডিফাইন করতাম, তাহলে ফাংশনের ডেরিভেটিভটা হতো এই রকম। পরিষ্কার? আরেক রকম ভাবে ফাংশনের ডেরিভেটিভটা ক্যালকুলেট করা যাক। আমরা ডেল জেড টেন্স টু 0 এই করছি, অ্যাসিওর করছি by considering del x tends to 0, I del y equals to 0. I del y equals to 0 মানে কি? del y equals to 0, এই পার্টটাকে 0 করে দাও, কি পড়ে থাকে? del u plus I del v by del x। সেইখানে ধরো লিমিটিং ভ্যালুটা হয় f2 প্রাইম z, f2 প্রাইম z। হ্যাঁ, দেখো তাহলে del u del x লিমিটিং ভ্যালু লিমিট del x tends to 0, এটা কি হয়? del u del x। পরের পার্টটা থেকে যদি দেখো কি হবে? I del v del x। পরিষ্কার? তাহলে এখানে যেটা দাঁড়ালো যে যদি আমরা প্রথম পাথে যেতাম, ফাংশনের ডেরিভেটিভটা ওই পয়েন্টে হতো এইরকম কিছু একটা ভ্যালু। অন দি আদার হ্যান্ড আমরা যদি দ্বিতীয় পাথ বরাবর যেতাম, ফাংশনের ডেরিভেটিভটা ওই একই পয়েন্টে হতো এইরকম। এখন যেটা বলা হলো যে ফাংশনটাকে যদি অ্যানালিটিক হতে হয়, ডেরিভেটিভ এট এ পয়েন্ট মাস্ট বি ইউনিক। তাহলে কোন পাথে আমরা z টেন্স টু 0 কনসিডার করেছি তাতে কিছু যায় আসে না, এই দুটো জিনিস সমান হতে হবে। অর্থাৎ এইখানে যে ভ্যালুটা পেয়েছি আর এই যে ভ্যালুটা পেলাম, এই দুটো কি সেম? দুটো যদি সেম হয়, এদের রিয়েল পার্ট সমান করে দাও, ইমাজিনারি পার্ট সমান করে দাও। দিলে কি পাবে? রিয়েল পার্ট সমান করে দিলে কি পাবে? ডেল ইউ ডেল এক্স সমান ডেল ভি ডেল ওয়াই। আর ইমাজিনারি পার্টগুলো যদি সমান করে দাও, কি পাবে? ডেল ইউ ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি ডেল এক্স। So we have del u del x equals to del v del y and del u del y সমান minus del v del x. These relations are known as the Cauchy-Riemann relations or Cauchy-Riemann condition. এটা was developed by Cauchy এবং পরে কমপ্লেক্স অ্যানালিসিস এই পার্টটা ডেভেলপ করার জন্য এটাকে একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে নেওয়া হয়েছিল এই কন্ডিশনটাকে। সেই জন্য এবং সেটা was done by German mathematician Riemann। সেই জন্য এই কন্ডিশনটাকে Cauchy-Riemann কন্ডিশন বলা হয়। এটাই হচ্ছে কন্ডিশন ফর অ্যানালিটিসিটি অফ এ কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশন fz। একটা রিজিয়নে ফাংশনটা তোমার অ্যানালিটিক হতে গেলে ফাংশনটার ইউনিক ডেরিভেটিভ থাকতে হবে, আর ফাংশনটা যদি ইউনিক ডেরিভেটিভ থাকে তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হতে হবে। কথাটাকে ঘুরিয়ে বলতে পারি, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় তাহলে ফাংশনটার ইউনিক ডেরিভেটিভ থাকতে পারে, ইউনিক ডেরিভেটিভ থাকবে। হ্যাঁ, এবার ডেরিভেটিভ থাকবে কিনা সেইটার জন্য কন্ডিশনটা আলাদা। এটা ইনফ্যাক্ট নেসেসারি কন্ডিশন দ্যাট এ ফাংশন ইন এ রিজিয়ন হ্যাজ দি ডেরিভেটিভ। একটা রিজিয়নে একটা ফাংশনের ডেরিভেটিভ আছে কিনা তার জন্য নেসেসারি কন্ডিশন হচ্ছে এইটা, বাট দিস ইজ নট দি সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশনটা আলাদা, সেটা আমি পরে আসছি। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা আগে এই করো, বলো আমাকে। Cauchy-Riemann কন্ডিশনটা যেটা বললাম, Cauchy-Riemann কন্ডিশন যেটা বললাম সেটা হচ্ছে এটাই যে একটা রিজিয়নে একটা ফাংশনকে আমরা অ্যানালিটিক বলবো যদি সেই ফাংশনটার
ওই রিজিয়নে প্রত্যেকটা পয়েন্টে ইউনিক ডেরিভেটিভ থাকে। এবার আমরা অঙ্ক কষে দেখালাম যে ওই রিজিয়নের যে কোনো পয়েন্টে ইউনিক ডেরিভেটিভ থাকতে গেলে এই কন্ডিশনটাকে স্যাটিসফাইড হতে হবে। অর্থাৎ ফাংশনটাকে যদি আমরা ইউ প্লাস আই ভি এইরকম ফর্মে লিখি তাহলে ডেল ইউ ডেল এক্স সমান ডেল ভি ডেল ওয়াই হতে হবে এবং ডেল ইউ ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি ডেল এক্স হতে হবে, তবেই ফাংশনটা অ্যানালিটিক হবে। এবার তাহলে ফাংশনের ডেফিনিশনটা যদি দেওয়া থাকে আমরা অঙ্ক কষে দেখতে পারি এই কন্ডিশন দুটো স্যাটিসফাইড হচ্ছে কিনা। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে আমরা বলবো ওয়েল দি ফাংশন ইজ অ্যানালিটিক ইন দি রিজিয়ন। কন্ডিশনগুলো স্যাটিসফাইড হলেই আমরা বলবো যে ফাংশন দুটো ওই রিজিয়নে অ্যানালিটিক হচ্ছে। ইনফ্যাক্ট আরেকটু যদি ভালো করে দেখো, কোন একটা ফাংশনের ডেরিভেটিভটা আমরা এখান থেকেও বের করে ফেলতে পারি, তাই না? একটা ফাংশনে যদি ডেরিভেটিভ বের করতে হয়, ধরে নাও যে ফাংশনটা অ্যানালিটিক, গিভেন দি ফাংশন ইজ অ্যানালিটিক। কেমন? তার মানে কি ফাংশনটার ইউনিক ডেরিভেটিভ এক্সিস্ট করে প্রত্যেকটা পয়েন্টে। তাহলে কোন একটা পয়েন্টে যদি ফাংশনটা ডেরিভেটিভ বের করতে হয় তাহলে আমরা কি করব? ডেল ইউ ডেল ওয়াই বের করব, ডেল ভি ডেল ওয়াই